কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে। কারো কাছে চাওয়ার অভ্যেস কম, দেওয়ার অভ্যেস বেশি। কারো কোনো প্রতিদান চাই না। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। কথাটা বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কথাটি বলেছিলেন মূলত সন্ত্রাস বা জঙ্গি দমনের প্রসঙ্গে, কিন্তু তার কথার ভাবটা এমন ছিল যেন তিনি পুরো বাংলাদেশটাই তুলে দিয়েছিলেন ভারতের হাতে, আর ভারতও নাকি তাতে মহা খুশি ছিল। শেখ হাসিনার এই বক্তব্যকে আধার করেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বারবার সরগরম হয়েছে। চূড়ান্ত সুযোগ নিয়েছে জামাত ও তার দোসরেরা। ভারতের বিরুদ্ধে একের পর এক গুজব, আজগুবি, গাঁজাখুরি কাহিনী বছরের পর বছর ধরে ছড়িয়ে গিয়েছে তারা। আর সেই গুজবের আগুনে রুটি সেকেছে বিএনপি। সেই মুখরোচক গুজব দেশের বাতাবরণে যখন ছড়িয়ে পড়েছিল, তখন চুপি চুপি মুচকি হেসে উপভোগ করেছিল আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের একটা অংশ। বছরের পর বছর ক্ষমতায় থাকার পরেও সেই সমস্ত গুজবকে ধূলিসাৎ করার বিন্দুমাত্র চেষ্টা চালাননি শেখ হাসিনা, এমনকি আওয়ামী লীগের শীর্ষ স্তরের নেতারা। পাঁচই আগস্ট 2024 শেখ হাসিনা সরকারের পতন হলো। ভারতে আশ্রয় নিলেন তিনি। চীন, রাশিয়া, সৌদি আরব, কাতার, ওমান, ইউএই, এমনকি ব্রিটেন কোনো দেশই দায়ভার নিতে চাইল না, কিন্তু নিঃশব্দে পাশে দাঁড়ালো ভারত। ঠিক যেভাবে 1971 সালে দাঁড়িয়েছিল। 53 বছরে ভারতে বহু সরকার এসেছে গিয়েছে, কিন্তু কূটনৈতিক বন্ধুত্বের চরিত্র বদলায়নি। ভারত মনে করে প্রত্যেকটি দেশের নিজস্ব সম্মান, আত্মমর্যাদা বোধ ও সার্বভৌমত্ব রয়েছে। সেইভাবে আচরণও করে এসেছে ভারত। ইতিহাস বলছে 71 সালে মুক্তিযুদ্ধের পর দেশের সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমানের একটি আবেদনে বাংলাদেশ থেকে সেনা সরিয়ে নেয় ভারত। 15ই আগস্ট 1975 শেখ মুজিবকে হত্যা করে তারই ঘনিষ্ঠ সেনাকর্মীরা। তাকে হত্যার যে পরিকল্পনা চলছে বিষয়টি আগে থেকেই জানিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। ঠিক একইভাবে 2024 সালে নির্বাচনের অনেক আগে থেকেই ভারতের তরফে শেখ হাসিনাকে সতর্ক করা হয়। জানানো হয় আপনার বিরুদ্ধে বড় আন্দোলন শুরু হতে পারে, আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করুন, প্রত্যেকটি দলকে সঙ্গে নিয়ে আলোচনায় বসুন। খবরে প্রকাশ সেই সময় হাসিনা জবাব দেন, এটা দেশের অভ্যন্তরীণ বিষয়, আমরাই ওটা সামলে নেব। অর্থাৎ গুরুত্ব দেননি হাসিনা। উল্টো দিকে এর আগে বাংলাদেশে যখন গুজবের রমরমা ছিল, তখনও হাসিনা সরকারি তরফে সত্যি উন্মোচন করার চেষ্টা করেননি। সেই সময় জামাতের তরফে যেমন ভারত বিরোধী বহু গুজব ছড়ানো হয়েছিল, এখনও সেই প্রয়াস ধারাবাহিকভাবে চলছে। তার কয়েকটি উদাহরণ দেখা যাক। আপনারা গত কয়েক বছরে সামাজিক মাধ্যমে দেখেছেন বাংলাদেশের আকাশসীমা নাকি লুট করে খাচ্ছে ভারত। অর্থাৎ বাংলাদেশের আকাশসীমা ভারতীয় বিমান ব্যবহার করলেও তার জন্য তারা অর্থ দেয়। এমনকি বিদেশি কোনো বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে তার অর্থ নিয়ে নেয় ভারত। না, এই বিষয়ে ভারত কোনো দিন পাল্টা কিছু বলেনি, কারণ এত ছোটখাটো বিষয় নিয়ে ভারতের নীতি নির্ধারকদের হয়তো ভাববার সময় নেই। সেই গুজবের মনে হয় ইতি ঘটল গত 29 এপ্রিল। যুগ যুগ ধরে এতদিন পর্যন্ত ইন্ডিয়া মনে হয় আমাদের রাজস্ব নিয়ে যাচ্ছিল একটা রুটে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে প্রচলিত আছে একটা মিথ। ইটস এ মিথ অ্যাকচুয়ালি, ইটস নট রাইট। আমাদের তখন পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা এত স্ট্রং ছিল না এয়ার ট্রাফিক কন্ট্রোলিংয়ে। সো আমরা যে সুন্দরবনের উপর যে একটা রুট গেছে, যেটা আপনার কলকাতা থেকে বের হয়ে সোজা চলে গেছে রেঙ্গুনের দিকে, মানে যেটাকে আমরা মিয়ানমার বলি, এই রুটটা আমাদের সুন্দরবনের উপর দিয়ে কিছুটা গেছে, বাকিটা চলে গেছে আপনার চিটাগাংয়ের দক্ষিণ দিক দিয়ে। এই রুটটার উপরে ফ্লাইটগুলি যখন ফ্লাই করতো, ঢাকা থেকে তাদেরকে ডেকে পাইতো না রেডিওতে, কিন্তু কলকাতা আবার পেত। ভারত বাংলাদেশ তেল পাইপলাইন নিয়েও নানা সময়ে গুজব ছড়ানো হয়েছিল। বাংলাদেশের সমস্ত তেল, গ্যাস ভারতে পাচার করার জন্যই এই পাইপলাইন। মজার বিষয়, গত এক মাসে সেই পাইপলাইন দিয়ে কত ডিজেল বাংলাদেশে পৌঁছেছে তা স্পষ্ট।
যদিও জামাতের নির্লজ্জ উলঙ্গ নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির এখনো মাঠে ময়দানে বিষ্ঠা ত্যাগ করে যাচ্ছেন, বলছেন বাংলাদেশ থেকে তেল যাচ্ছে সেভেন সিস্টার্সে। না, এই বিষয়ে মুখ বন্ধ রাখার নিদান দেননি জামাত আর এনসিপির শিশু নেতারা। ভারত নাকি সেভেন সিস্টার্সের জন্য ট্রানজিট নেয়, অথচ কোনো অর্থ দেয় না। এই বিষয়টিও সম্পূর্ণ গুজব। বাংলাদেশের ভূমি ব্যবহার করে খুব বেশি ট্রানজিটমেন্ট সেভেন সিস্টার্সে হতো না, কারণ যোগাযোগ পরিকাঠামো অত্যন্ত খারাপ ছিল। তাই 1965 সালে বন্ধ হয়ে যাওয়া বেশ কিছু ট্রেন রুটকে চাঙ্গা করার জন্য চুক্তি করা হয়েছিল। কয়েক বছর আগে সেই কাজ শুরুও হয়েছিল। আর এর মাঝে যে চালান যেত তার অর্থ আন্তর্জাতিক মান বজায় রেখেই বাংলাদেশকে দেওয়া হতো। এখনো সেভেন সিস্টার্সে পণ্য পৌঁছানোর ভারতের অন্যতম রুট শিলিগুড়ি করিডর, আর হালে মিয়ানমারের সিতোয়ে পোর্টকেও ডেভেলপ করেছে ভারত। উল্টা দিকে আমরা ইউনুসের আমলে কি জানতে পারলাম? দীর্ঘদিন ধরে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পোশাক পৌঁছে যেত যুক্তরাজ্যে, এবং সেটি ছিল ফ্রি ট্রানজিট। হ্যাঁ, ফ্রি ট্রানজিটের জন্য কোনো অর্থ নেওয়া হতো না। মনে পড়ছে বাণিজ্য উপদেষ্টা শেখ ওয়াজিরউদ্দিনের কথা। ভারত ফ্রি ট্রানজিট বন্ধ করায় বাড়তি কত খরচ বাড়বে? 2000 কোটি টাকা। আরও আছে, বাংলাদেশের জন্য বিদেশ থেকে আগত যে কোনো পণ্যবাহী জাহাজ ভারতের যে কোনো বন্দর ব্যবহার করতে পারত, এবং তার জন্য যে শুল্ক তার হার ছিল ভারতীয় জাহাজের সমতুল্য। উদাহরণ হিসাবে বলা যায়, বিদেশি জাহাজের ক্ষেত্রে অন্যদের যেখানে 5000 টাকা দিতে হতো, একমাত্র বাংলাদেশকে দিতে হতো 500 টাকা। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটানে বাণিজ্য করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। 2015 সালে স্বাক্ষরিত বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল মোটরযান চুক্তির কথা মনে পড়ছে? তালিকায় আরও আছে। যে জামাত বাহিনী বিএনপির একটা অংশ আদানি চুক্তি নিয়ে গলা ফাটিয়ে এসেছে এতকাল, ডক্টর ইউনুসের আমলে তারা সেই চুক্তি কিন্তু বাতিল করেনি। কেন? কারণ এই চুক্তি কোনো অসম চুক্তি ছিল না। আজ ভারত থেকে যখন চাল, আলু, পেঁয়াজ, ডিজেল আসে, তখন জামাত ও এনসিপির শিশু নেতারা অদ্ভুত শীত ঘুমে চলে যায়। গুজব আরও আছে। নিশ্চয়ই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কথা মনে আছে, আর তার সেই বিখ্যাত উক্তি, 30 লক্ষ ভারতীয় বাংলাদেশে পারমিট ছাড়া কাজ করছে। না, তাদের শাসনকালে এই অপগণ্ডরা বহু লীগপন্থী বিচারপতি, শিক্ষক, শিক্ষিকা, সরকারি কর্মী, পুলিশ, সেনাকর্মী, শিল্পপতি, ব্যবসায়ী প্রত্যেককে খুঁজে খুঁজে উকুন বাছার মতো মব সন্ত্রাসের মাধ্যমে উপড়ে ফেলেছিলেন। কিন্তু 30 লক্ষ তো দূরস্থ, 30 জন ভারতীয়কেও তারা দেশ ছাড়া করতে পারেননি। উল্টো দিকে কি দেখা গেল? ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করে বর্ডার পার করা হয়েছে। আর ইউনুস বাহিনীর অন্যতম সেনাপতি তথা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এই বিষয়ে ঢোক গিলতে দেখা গিয়েছিল। পুশিনের ব্যাপারে যেটা হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে পুশিন হচ্ছে, এবং সেটাকে তো ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। অর্থাৎ নির্যাস যেটি দাঁড়াচ্ছে, যে দেশ নিজেদের জনগণের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, কর্মসংস্থান, বাণিজ্যের পরিবেশ, আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে, তাদের উন্নতি হয়। আর যে দেশের একদল তথাকথিত নেতা যারা দিনের পর দিন কিছু কাজের কাজ না করে প্রতিবেশীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে হিংসায় জ্বলে যায় আর কুৎসা আর গুজবকে বৃহৎ শিল্পে রূপান্তর করার চেষ্টা করে, সেই জাতির কপালে দুঃখই থাকে। সারা বিশ্বে বহু ধরনের ছাত্রছাত্রী দেখা যায়, কেউ ভালো ফল করে, কেউ মাঝারি, কেউ বা পরীক্ষায় ফেল করে। এদের প্রত্যেকেরই তাদের নিজেদের ফলাফলের সমর্থনে যুক্তি রয়েছে। কেউ বলে তারা ভালো পড়াশোনা করেছে, কেউ বলে পারিবারিক পরিস্থিতির জন্য ভালো পড়াশোনা করতে পারিনি, আর ফেল করা ছাত্রছাত্রীরা বলে সারা বছর পড়িনি তাই পাশ করতে পারিনি। কিন্তু জামাতের এই বাঙ্গু ফেল করা ছাত্রছাত্রীদের যুক্তি কি হবে জানেন? তারা বলবে যে পড়ুয়ারা ভালো ফল করেছে, তারা তাদের মেধা লুট করে নিয়েছে। কারণ ভালো ছেলেরা চায় না তারাও উন্নতি করুক। আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার মতামত। আর এমন বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালস।